যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। 2012 সাল থেকে আমার বড় ভাই ভূত এফএম শোনে, আমিও আমার ভাইয়ের সাথে শুনতাম। আর এখন 2022 থেকে আমার মনে হয় ভূত.কমের সাউন্ড না শুনলে আমার ঘুম আসে না। আমার নাম মোহাম্মদ ইমন হাসান অনিক, লিখছি সাভার গ্যান্ডা থেকে। ঘটনাটি অদ্ভুত কিন্তু 100% সত্যি। ঘটনাটি ঘটে আমার আব্বু এবং আম্মুর সাথে। আব্বু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আব্বুর ভাষায় বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে 2019 সালের আগস্ট মাসের শেষ সময়। একদিন সবাই মিলে টিভি দেখছিলাম, হঠাৎ আব্বুর ফোনে কল আসলো। ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলছে, সুমি মারা গেছে। সুমি হচ্ছে আমার ফুফাতো বোন। সুমি এনাম মেডিকেলে, তাড়াতাড়ি আসো তোমরা সবাই। কল কেটে দিয়ে আব্বু আমাদেরকে বলল সুমি গলায় ফাঁস দিয়ে মরে গেছে। আমাদের সবাইকে যেতে বলল হাসপাতালে, কিন্তু আব্বু যাবে না, কারণ আব্বুর সাথে সুমি আপুর অনেক আগে একবার ঝগড়া হয়েছিল। সুমি আপু আব্বুর সাথে একটু খারাপ আচরণ করেছিল, তাই আব্বুর রাগ হয়েছে। এই জন্য আমাদেরকে হাসপাতালে যেতে বলে আব্বু, কিন্তু সে যায় না। এরপর আমরা এনাম মেডিকেলে যেয়ে লাশ দেখি। হাসপাতাল থেকে সাভার থানায় লাশ নিয়ে যায়। পরে আমাদের অনেক রিকোয়েস্টের পর পুলিশ লাশ আমাদেরকে দেয়। তখন রাত 2টা বাজে। এরপর লাশ এনে গোসল করিয়ে রাখা হয়। সকাল 10টায় লাশের জানাজা হবে। পরদিন সকালে আমার আব্বু জানাজায় শরিক হয়। জানাজা শেষ করে লাশ দাফন করে যে যার বাসায় চলে যায়। ঘটনা এখান থেকেই শুরু। ঘটনার আগে আমাদের বাসার একটু বিবরণ দিই। বাসাটি হচ্ছে 2 তলা, নিচে 2 পাশে আর ওপরে এক পাশে রুম। রুমের সামনে ছাদের মতো একটি জায়গা, আর ওয়াশরুম হচ্ছে সিঁড়ির সাথে। যেদিন লাশ দাফন করা হয় সেদিন রাতে আনুমানিক রাত 12টার মতো বাজে। আব্বু ওয়াশরুমে যায়। ওয়াশরুমে বসে আব্বু ফিল করছে কেউ একজন পাশের বাসার ওয়াল বেয়ে বেয়ে আমাদের ছাদে উঠছে। আব্বু চোর ভেবে চুপ করে বসে আছে ধরার জন্য, কিন্তু পরে দেখে যে টিনের মধ্যে হাঁটাহাঁটি করছে। এরপর আব্বু ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে আব্বু আম্মুকে ঘুম থেকে উঠিয়ে বলে, বাড়িতে চোর এসেছে, ওঠো। আম্মু আব্বুর সাথে ফোনের লাইট জ্বালিয়ে সিঁড়ির সামনে যেতে থাকে। তখনই দেখলো একটি কালো অবয়ব খালি পায়ে জোরে জোরে পায়ের শব্দ করে নিচে নেমে যাচ্ছে। আম্মু আব্বু দুজনেই কে কে বলে নিচে নেমে দেখে বাড়ির মেইন গেট লাগানো। তখনই আব্বু আম্মুর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখন আব্বু আম্মুকে বলছে, চোর হলে তো গেট খুলে বের হবে, কিন্তু গেট তো লাগানো। তখন আব্বু আম্মু দুজনেই ভয় পায়। ভয়ে তারা দুজন তাড়াতাড়ি করে দৌড়ে উপরে উঠে এসে রুমে ঢুকে রুমের গেট লাগিয়ে দেয়। এরপর দেখে যে টিনের ওপর কি যেন হাঁটাহাঁটি করছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম শব্দ করে। আব্বু আম্মুর মনে হচ্ছে এই বুঝি টিন ভেঙে নিচে পড়ে যাবে, এত শব্দ। পরে আব্বু হঠাৎ মনে করে এটা সুমি এসেছে। আব্বু বলল, যা যা মা, তোর ওপর আমার কোনো রাগ নেই, আমি তোকে মাফ করে দিয়েছি। আমি দোয়া করি তুই ভালো থাক, তোর ওপর আমার কোনো দাবি নেই, তুই চলে যা মা। এই বলার সাথে সাথে তীরের শব্দ বন্ধ হয়ে যায়। এরপর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তারপর আর কিছুই হয় না। তার পরের শুক্রবার আব্বু সুমি আপুর নামে দোয়া চেয়ে মসজিদে মিলাদ পড়িয়ে দেয়। এই ছিল ঘটনা। জানি না এটা কোনো ভৌতিক ঘটনা কিনা, কিন্তু 100% সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে ঘটনাটি কততম এপিসোডে যাবে জানাবেন। এই ঘটনাটি শেয়ার হলে আমার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর একটি ঘটনা শেয়ার করব। আমি চাই ঘটনাটি সাবিত আলম ভাই লিখে পাঠাক। আমি অনেকবার সাবিত ভাইকে নক করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আশা করি সাবিত ভাই রিপ্লাই দিবেন। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি আবারও তার ঠিকানা জানিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু খুবই স্পর্শ করে যায় এরকম একটা ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদেরও ঠিক একইভাবে ঘটনাটি স্পর্শ করেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কথা না বাড়িয়ে সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ি। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভূত এফএমের একজন সাবেক শ্রোতা, এখন ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। ভূত.com-এ প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, আমার কাছে আরও ঘটনা আছে, পরবর্তীতে সেগুলো শেয়ার করব। প্রথমেই গুছিয়ে লিখতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের একজন বাসিন্দা। আমি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 1987 সনের ঘটনা। তখন আমার বাবা অবিবাহিত ছিলেন। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবার নাম মোহাম্মদ শামসুর রহমান এবং আমার দাদার নাম মোহাম্মদ ইব্রাহিম। ঘটনা শুরুর আগে আমি আমাদের বাড়ির একটু বর্ণনা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়িটা মেইন রাস্তা থেকে একটু ভেতরে। তখনকার সময়ে এই এলাকা এত উন্নত ছিল না। আমাদের বাড়িটা দক্ষিণ মুখ করে বানানো। বাড়ির পাশে ছিল একটি গোয়াল ঘর। বাড়ির পেছনে উত্তর দিকে একটি বড় সুপারি বাগান ও বাগানের পাশে একটি পুকুর, আর পুকুরের পেছনে একটি বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের সাথে আছে একটি ডোবা। নোয়াখালীর ভাষায় আমরা গড় বলে থাকি। এই ডোবা বা বাঁশঝাড়ের কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। যেতে হলে সুপারি বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে যেতে হতো। আমি এইবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবেই বলছি। আমার বয়স তখন 20 কি 21 হবে। তখন সময়টা ছিল শীতকাল। সকালে 11টা থেকে 3টা পর্যন্ত সূর্যের দেখা পেতাম, আর বাকি সময় চারপাশ থাকতো ঘন কুয়াশায় ঘেরা। তখন সন্ধ্যা মানে অনেক রাত। আর আমার একটা অভ্যাস ছিল, সন্ধ্যার পরে আমি বাইরে থাকতাম না। আমাদের তখন একটি গরু ছিল। গরুটি মূলত আমার বাবাই দেখাশোনা করত। গরুটির দিনের বেলা গোয়াল ঘর থেকে একটু দূরে বাঁধা থাকতো। বাবা সন্ধ্যার পর হাট থেকে ফিরে এসে গরুটিকে গোয়াল ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো বাবা গরুটিকে গোয়াল ঘরে রেখে আসলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। মাঝরাতে বাবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুমটি ঘর থেকে একটু দূরে হওয়াতে গোয়াল ঘরের সামনে দিয়ে যেতে হয়। বাবা হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমে যাওয়ার সময় গোয়াল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান এবং একটু পরে আওয়াজটি আবার বন্ধ হয়ে যায়। তখন উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাথরুমে চলে যান। বাথরুম থেকে ফেরার পথে তিনি আবার ওই রকম অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান, কিন্তু তখন ওনার মনে কোনো রকমের ভয় কাজ করেনি। উনি ভাবলেন একটু গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে। উনি গোয়াল ঘরের দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখতে পান কুচকুচে কালো একটি সাপ গোয়াল ঘরের পেছন দিক থেকে বের হয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে। সাপটি 7 থেকে 8 ফুট লম্বা হবে। বাবা কোনো কিছু চিন্তা না করে গোয়াল ঘরের দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গতকাল রাতের ঘটনা বাবা, আমার মা আর বড় ভাই ও আমার সাথে শেয়ার করেন। তখন আমি বললাম এইটা হয়তো দুধ খাওয়ার সাপ হবে, রাতে দুধ খেতে এসেছে হয়তো। তখনই মা বলে উঠল তাড়াতাড়ি সাপ ধরার লোক ডেকে নিয়ে এই সাপকে ধরার ব্যবস্থা করতে, না হয় আমাদের গরুর সব দুধ খেয়ে ফেলবে। তখন বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, আর মায়ের কথা মতো বিকেলেই পাশের গ্রাম থেকে 2 জন সাপ ধরার লোক ডেকে নিয়ে আসা হলো এবং আগামীকাল সকালে আসবে বলে তারা জানালো। পরের দিন সকালে ওই লোক 2 জন আসে এবং তারা তাদের মতো করে পুরো বাড়ি তন্ন করে খোঁজে, কিন্তু এই ধরনের কোনো সাপের খোঁজই তারা পান না। পরে বাবা তাদেরকে বিদায় করে দেয়। প্রতিদিনের মতো বাবা সন্ধ্যার পরে গরু গোয়াল ঘরে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। আগের দিনের মতোই ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি বের হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক আগের দিনের মতোই খচখচ আওয়াজ শুনতে পান। পরে তিনি বাথরুমে না গিয়ে একটা মোটা লাঠি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান এবং দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখেন সেই আগের রাতের মতো কালো সাপটি, কিন্তু সাপটি এইবার না পালিয়ে অদ্ভুতভাবে বাবার দিকে তাকিয়ে থাকে।
এবং বাবা হতভম্ব হয়ে থাকেন। তিনি বলেন, আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে, আমি হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সাপটি আগের মতো গোয়াল ঘরের পেছন দিক দিয়ে পুকুরের দিকে চলে যায়। তারপরে বাবা স্বাভাবিক হন। উনি প্রচণ্ড রকমের ভয় পান এবং গোয়াল ঘরের দরজা লাগিয়ে দ্রুত ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাবা আমাদের সাথে গতকাল রাতের ঘটনা বলে এবং আমরা গরুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। তার ঠিক 2 দিন পরে বাবা ঘুমিয়েছিলেন আর উনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি ছিল এমন, চারপাশে ঘন কুয়াশা, কুয়াশার ভেতর থেকে একটি কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্ত লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? অবয়বটি রাগান্বিত হয়ে ভারী গলায় বলতে থাকে, গরুটি তুই বিক্রি করবি? যদি বিক্রি করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে। এই বলে আমার গলা চেপে ধরে আর সাথে সাথে বাবা চিৎকার দিয়ে উঠে পড়ে। বাবার চিৎকার শুনে আমরা ওনার রুমে এসে দেখি উনি হাঁপাচ্ছেন, এই শীতের মধ্যে অনেক ঘেমে যাচ্ছেন। আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এভাবে চিৎকার করছো কেন, আর তুমি এত ঘামছো কেন? বাবা আমাদেরকে তখন কিছুই বলেননি। একটা খারাপ স্বপ্ন দেখেছি এই বলে শুয়ে পড়েন। পরের দিন থেকে বাবাকে অনেক চিন্তিত দেখতাম, মনে মনে যেন কি ভাবতেন, অন্যমনস্ক হয়ে থাকতেন। পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি যেন চিন্তা করো, অন্যমনস্ক হয়ে থাকো? না রে, তেমন কিছু না, আমি ঠিক আছি। পরে জোর করাতে ওনার অদ্ভুত স্বপ্নের কথা আমাকে বলেন। বাবার কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। আমি বাবাকে বলি, বাবা চলো তোমাকে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। ঠিক আছে যাব বলে বাবা উঠে চলে যান। এইভাবে 1 সপ্তাহ চলে যায়। একদিন সন্ধ্যায় আমি আর আমার মা ঘরে বসে আছি। তখন আমরা হঠাৎ শুনতে পাই আমাদের গরুটি বাইরে হাঁটছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বাবা আসছে, গরুকে গোয়ালে রাখার জন্য নিয়ে যাচ্ছে। আমি আর মা আগের মতো কথা বলছি। তার ঠিক 10 কি 15 মিনিট পরে বাবা ধপাস করে ঘরের দরজা খুলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, গরু কই? আমি বলি, গরু কই মানে? তুমি না একটু আগে গরুকে গোয়াল ঘরে রেখে আসলে। আমি আর মা গরুর হাঁটার শব্দ পেলাম। বাবা অবাক হয়ে বলে, আমি তো এইমাত্র হাট থেকে আসলাম, এসে দেখি গরু বাইরেও নেই, গোয়াল ঘরেও নেই। তখন চোরের বিষয়টা আমাদের মাথায় আসে আর আমরা সবাই চোর চোর বলে লাইট হ্যারিকেন দিয়ে খুঁজতে থাকি। আমরা বাড়ির আশেপাশে রাস্তার এই দিক ওই দিক খুঁজেও গরুর কোনো হদিশ পাইনি। তখন বাবা হঠাৎ করে বলে ওঠে, আমরা তো বাড়ির পেছনে সুপারি বাগানের ওই দিকটায় দেখিনি। আমরা কৌতূহলবশত সুপারি বাগানের ভেতরে যাই এবং খুঁজতে খুঁজতে সেই বাঁশঝাড়ের ডোবার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখি আমাদের গরুটির 4টি পা বুক পর্যন্ত ডোবার ভেতরে ঢুকে আছে এবং গরুটি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন টেনে ডোবার নিচে নিয়ে যাচ্ছে। শীতকালে আশেপাশের ধানের জমিতে পানি দেয়, ডোবার কোনো পানি ছিল না। পরে আমাদের আশেপাশের বাড়ির সবাই ওই ডোবার কাছে চলে আসে। পরে আমরা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে গরুটিকে বের করে নিয়ে আসি। পরদিন সকালে আমি আর বাবা আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে যাই এবং সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি। ইমাম সাহেব বিকেলে আসর নামাজের পরে আমাদের বাড়িতে আসবেন বলে জানান। পরে আমরা বাড়িতে চলে আসি এবং ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করি। যথারীতি হুজুর আসর নামাজের পরে আমাদের বাসায় আসেন এবং আমাদের গোয়াল ঘর ও গরুটি দেখতে চান। আমরা দেখাই। পরে হুজুর একটা পাটি আনতে বলেন আর 1 গ্লাস পানি আনতে বলেন। হুজুর পাটিতে বসেন এবং পানির গ্লাসটি সামনে রেখে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়েন। কিছুক্ষণ পরে হুজুর চোখ খোলেন আর বলতে থাকেন, আপনাদের ওই ডোবায় আর বাঁশঝাড়ের মধ্যে একটি খারাপ জিনের বসবাস আছে। ওই জিন প্রতিদিন রাতে সাপের রূপ ধরে আপনাদের গরুর দুধ খেতে আসতো। যখন আপনি বিষয়টি দেখে ফেলেন এবং গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তখনই জিনটি রেগে যায় এবং আপনাদের আর গরুটির ক্ষতির চিন্তা করে। এই জিনটি ওই দিন রাতে আপনাদের স্বপ্নে এসেছিল। ও চেয়েছিল গরুটিকে মেরে ফেলে আপনাদের ক্ষতি করবে। আপনারা যদি আর 5 মিনিট পরে ওই ডোবার কাছে যেতেন তাহলে ওই গরুকে আর দেখতে পেতেন না এবং পরবর্তীতে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পরে হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাদের তাবিজ পড়তে বলেন। তাবিজ পড়া হারাম, তাই আমরা পড়তে না করে দেই। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা।
আশা করি অনেক ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্য ঘটনা, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আর আমার জন্মের 1 বছরের মাথায় আমার দাদা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদার সাথে ঘটা এবং আমার বাবার মুখ থেকে শোনা আরও অনেক ঘটনা আছে। এই ঘটনাটি যদি সিলেক্ট করেন, পরবর্তীতে আমি আরও ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে তিনি তার কিছু ছবির কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell. আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আমার তৃতীয় ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে এভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ম্যাক কম্পিউটারে টাইপ করে ঘটনাটি লিখছি, আর আপনি জানেন যে ম্যাক বাংলা একটু কম বোঝে। আমার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আমি যে 3টি উপজেলার নাম বলবো তা গোপন রাখবেন, তা না হলে আমার সমস্যা হতে পারে। তাই আমি জানিয়ে রাখি যে আমি হাফ স্টপ ডাউন থেকে মেহেদি বলছি। আপনি তো জানেন অমিতাভ রেজার পোস্টে জব করলে কতটা বিজি থাকতে হয়, তাই আমি শনশন নাটকের সহকারী সম্পাদক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। এর কারণ স্টোরিটা ভূত.com-এর, তাই এই সিরিজটি এডিট করতে কতটা সিরিয়াস ছিলাম, যতটা আমি আমার জীবনে যতগুলো টিভিসি ওবিসি ফিকশন এডিট করেছি তার মধ্যে ছিলাম না। বিশেষ করে ধন্যবাদ জানাই ডিরেক্টর আবিদ মল্লিক ভাই ও সম্পাদক সবুজ ভাইকে। এখানে রাত 9টা মানে গভীর রাত, এই 2022 সালেও। ঘটনাটি 2021 সালের, কতটা ভয়ের জানি না, তবে 100% সত্যি ঘটনা। যদি কারো প্রমাণ লাগে আমি দিতে পারবো, কারণ এর ভেতর 1%ও মিথ্যে নেই। আমার এলাকার খুব নাম করা টিচার অশোক স্যার, ছদ্মনাম এটি। তারা 3 ভাই বোন। সে বড়। অশোক স্যারের বয়স আনুমানিক 35 থেকে 38 বছর হবে। আমরা তাকে অলরাউন্ডার স্যার বলে সম্বোধন করতাম, কারণ সে যে কোনো বিষয় ভালো জানতেন। অঙ্ক, ইংলিশ, বায়োলজি সব কিছু পারতেন। হঠাৎ করে একদিন রাতে স্যার কাউকে কিছু না বলে গভীর রাতে বাসা থেকে বের হয়ে যান এবং আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে মেইন রোডে গিয়ে আনুমানিক 7 থেকে 8 জন পুলিশকে তিনি আঘাত করেন এবং সবাইকে একা আহত করে 3 জন পুলিশকে তিনি সরকারি হসপিটালে ভর্তি করায় এবং স্যারকেও অনেক মারধর করে পুলিশ তাদের আত্মরক্ষা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে। এরপর স্যার মাঝে মধ্যে পাগল হয়ে থাকেন। মাঝে মধ্যে তিনি বিশেষ কোনো পাগলামি করতেন না, কিছু উদ্ভট কথা বলতেন। আমি তার কাছে প্রাইভেট কোচিং করতাম। আমাকে হঠাৎ করে তিনি চাঁদ দ্বিখণ্ডিত করেছে বল, এই সমস্ত কথা জিজ্ঞেস করতেন। এই প্রশ্ন শুনে আমি বোকা হয়ে যাই। এসব প্রশ্ন করত, আর না পারলে স্যার অনেক মারত। সে বড় হোক, ছোট হোক কিংবা সম্মানিত কোনো মানুষই হোক না কেন, কাউকেই তিনি ছাড় দেবার পাত্র নন। 6 মাস চলে যায়। এই ঘটনার 6 মাস পর হঠাৎ করে কাউকে কিছু না বলে আমাদের এলাকার একটি পরিত্যক্ত কালী মন্দিরের সামনে বসে তিনি অ্যাসিড খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বলে রাখা ভালো, 2 ধরনের কালী পূজা আমাদের এখানে হয়। একটি হলো দুর্গাপূজার 15 দিন পর, আরেকটি আপনি যে কোনো সময় দিতে পারবেন।
আপনি যখন বিপদে পড়বেন বা কোনো মানত করবেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে হিন্দু ধর্মের অনুসারীরা এই কালী পূজা দিয়ে কালীর আসনের সামনে পাঠা বলি দেয়, আর এই পাঠা এক কোপে জবাই করতে হয়, আর সবাই এই পাঠার রক্ত তাদের কালীকে উৎসর্গ করে, তাহলে নাকি বিপদ কেটে যায়। স্যার যে জায়গায় বসে অ্যাসিড খান, ওই জায়গায় খুব হন্টেড একটা জায়গা ছিল এবং ঘটনা আছে ওই জায়গা নিয়ে অনেক। স্যার মারা যাবার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই শোক কাটতে না কাটতেই 21 দিন পর স্যারের ছোট ভাই তপন স্যার ঠিক একইভাবে ওই কালী মন্দিরের পাশের একটি গাছে সকাল 11টার দিকে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। জায়গাটা খুব হন্টেড, আগেই বলেছি। তাছাড়া কিছুদিন আগে অশোক স্যার ওইখানে মারা যান, তাই কেউ ওখানে যায় না। একজন মহিলা ও দুজন ছেলে তাদের গরু খুঁজতে গিয়ে দেখে অশোক স্যারের ছোট ভাই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তা দেখে মহিলা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার ছেলেরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে এবং এরপর শুরু হয় তাণ্ডব। সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটতে পারত না দুই ভাইয়ের তাণ্ডবে। একা পেলে মানুষকে ভয় দেখানো, মানুষকে মারা, এটা প্রায় সময়ই চলতো। রাত হলে একজন কিংবা দুইজন বা 5 জন থাকলেও তাদের ভয় দেখাতো। বড় বড় তান্ত্রিক কবিরাজ কত এসেছে, তার কোনো হিসাব নেই। এই সমস্যার সমাধান করতে পারেনি সব তান্ত্রিকের এক কথা, অশোক স্যার ভাদ্র মাসের শেষ অমাবস্যায় মারা গেছে, তাই তাকে ঠেকানো কারো পক্ষে সম্ভব না। এলাকায় নেমে আসে এক অজানা আতঙ্ক। সন্ধ্যার পর কেউ ভয়ে বাসা থেকে বের হয় না। 2021 সালে এসে এই নির্মম পৈশাচিক ঘটনা শুনে অনেকে আসছে এর সত্যতা নিশ্চিত করতে এবং কম বেশি প্রমাণ পেয়েছে এই সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সবাই মিলে স্যারের পরিবারের উপরে প্রেশার দিতে থাকে। সবাই এই সমস্যার সমাধান চায়, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছিল না। আমরা এলাকার 5 জন বন্ধু মিলে ডাব চুরি করতে যাই বিলের মাঝখানে। দেখি তারা দুই ভাই বসে আছে। আমাদের টর্চ লাইটের আলোতে যখন দেখতে পাই, সাথে সাথে ভয় পেয়ে আমরা লাইট অফ করে ফেলি এবং রাত 11টার মতো হবে আনুমানিক। পরে যখন আবার লাইট মারি, সাথে সাথে 3টি টর্চ লাইটের বাল্ব অলৌকিকভাবে কেটে যায়। এমন ছোট ছোট ঘটনার শেষ নেই। এই সমস্যার সমাধান করার জন্য ইন্ডিয়া থেকে বড় একজন তান্ত্রিক আসে, কিছু রিচুয়াল করে এবং স্যারের বাবাকে ইন্ডিয়ায় গঙ্গা নদীতে 2 ছেলের পিণ্ডি দান করতে বলে। আর ওই তান্ত্রিক বলে যায় ভাদ্র মাসের শেষ অমাবস্যার রাতে তার মেয়ে কোনোভাবে বাসার বাইরে যেন না যায়, গেলে তাদের 2 ভাইয়ের মতো করুণ পরিণতি হবে। জানতে পারি পরে স্যারের বাবা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করত, খুব খারাপ ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করত। কোনো কারণে তার কোনো একটা রিচুয়ালে ভুল ছিল, যার কারণে তার 2 সন্তানকে হারাতে হয়েছে। আর ইন্ডিয়া থেকে যে তান্ত্রিক এসেছিল সে হলো স্যারের বাবার গুরু। তবে স্যারের বাবা যে ব্ল্যাক ম্যাজিক করত এই ব্যাপারে আমরা নিশ্চিত না। এটা এলাকার মানুষের মুখ থেকে শোনা, এর সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। তবে ঘটনা 100% সত্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন এবং তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি 216তম এপিসোডে। আমি রাসেল আছি আপনার সাথে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কোনো কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সৌরভ আহমেদ। আমার বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বালসাবাড়ি, ইসলামপুর গ্রাম। রাসেল ভাই, আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2012 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। অনেক দিন ধরেই ভেবে আসছি যে আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হয়নি। তাই আজ সাহস করে ঘটনাটা পাঠালাম, এই প্রথমবার। আশা করি ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার এক ছোট ভাই আনিসকে নিয়ে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি বিল আছে এবং কিছু ক্ষেত আছে।
আনিসের বয়স তখন 18 থেকে 19 বছর হবে, কিন্তু তার একটি নেশা ছিল রাতে মাছ ধরা এবং নানা জাতের পাখি ধরা। প্রতি রাতের মতোই সেদিনও মাছ ধরার জন্য ফসকা এবং রাতের পাখি ধরার জন্য ফাঁদ এবং হাতে একটি নিভু নিভু লাইট নিয়ে বের হয়। রাত বাজে তখন আনুমানিক 2:36। সেখানে পৌঁছানোর পর প্রথমে ধান ক্ষেতের ধারে ঠিক আগের মতোই রাতের পাখি ধরার ফাঁদ পেতে আসে বিলের কাছে। বিলের ধারে মাছ ধরার সময় হঠাৎ করে শুনতে পায় কিছু পাখির অজানা আর্তনাদ ও চিৎকার, কিন্তু তার অত্যন্ত সাহসের কারণে কিছু না ভেবে ভাবতে থাকে হয়তো 2-3টা পাখি ফাঁদে আটকা পড়েছে আর সেই কারণেই পাখি চিৎকার করছে। তাই ধীরে ধীরে ফাঁদের কাছে যেতে থাকে। তখন টিপ টিপ বৃষ্টি, চারপাশে ঝিরঝির হাওয়া, কালো অন্ধকার। সেই রাতে গায়ে ছুঁয়ে যাচ্ছিল শীতল হাওয়া, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু অজানা প্রাণীর আর্তনাদ। যতই সামনে এগিয়ে যাচ্ছে অনুভব করছে কেউ তার পেছনে হাঁটছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে এবং তার সব লোম হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তখন বুঝতে পারে হয়তো আজকে তার শেষ দিন। এইভাবে চিৎকার করে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাড়িতে আসে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, মর্মান্তিক ঘটনার এখানেই শুরু। সেই ঘটনার পরে সে মাছ এবং রাতের পাখি ধরার লোভ সামাল দিতে পারেনি। প্রায় 5 দিন পর আবার সেই রাতের মতো বের হয়। তখন বাজে আনুমানিক 1:25। ফাঁদ পাতার পর যায় একটি পুকুরের মাছ ধরতে। পুকুরে যেতে হলে একটি ছোট ব্রিজ পার হতে হয়। বলে রাখা ভালো যে 1 বছর আগে একজন মানুষ ব্রিজের সাথে দড়ি বেঁধে ফাঁস নিয়ে মারা যায়। তখন সে হাতে ফসকা নিয়ে পুকুরে মাছ ধরতে থাকে। হঠাৎ করে বিশাল একটা মাছ দেখতে পায়। ফসকা হাতে নিয়ে যতই আঘাত করে মাছ ততই পুকুরের গহীনে চলে যায়। আস্তে আস্তে পুকুরে নামতে থাকে সে। হঠাৎ মনে পড়ে যায় সেই ফাঁস নেওয়া লোকটির কথা। গা শিউরে ওঠে তখন, আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। ব্রিজ পার হওয়ার আগেই বুঝতে পারে যে তার পেছন পেছন কেউ হাঁটছে, আর তাই কোনো কিছুর দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে থাকে। বাঁশঝাড়ে কিটমিটের শব্দ, কালো অন্ধকার, নিভু নিভু লাইটের আলো, চারপাশে যেন সব কেমন হয়ে উঠেছে। ভয়ে শীতল দেহ, অন্ধকারে চোখ যেন বন্ধ হয়ে আসছে। কানের কাছে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে ডাকছে আর বলছে, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা। মনে হচ্ছে এটা শোনার পর এখনই সে জ্ঞান হারিয়ে ফেলবে। চারপাশে অন্ধকার আঁকড়ে ধরে ফেলেছে। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে। যতই দৌড়ায় আবারও সেই পুকুরের কাছেই ফিরে আসে। এভাবে যখন 3-4 বার হলো, হঠাৎ বিভৎস চেহারা নিয়ে ভয়ানক হাসি দিয়ে তার সামনে এলো বিভৎস চেহারার সেই অবয়ব। নিজেকে আর সামনে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার নিজের ঘরে শুয়ে আছে। চারপাশে মানুষের আনাগোনা। তাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে কাউকে বলার সাহস পায়নি। তারপর থেকেই আর বেশ কিছুদিন পাখি শিকার এবং মাছ ধরতে যায়নি সে। বেশ কিছুদিন পর তার মেজ কাকা সবকিছু শুনতে চায়। সে কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে আসলে তার কাকাই ছিল মূল নাটের গুরু। ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে তাকে নিয়ে বের হতো মাছ ধরা আর পাখি শিকারের জন্য। তার কাকাকে সে বলে, আমি আর কোনোদিন পাখি ও মাছ শিকার করব না। কিন্তু তার কাকা তাকে লোভ দেখিয়ে আবারও পরের দিন ঠিক আগের মতোই নিয়ে বের হয়। তার কাকাও ছিল তার সাথে। এরকমভাবে সেদিনও মাছ ধরে, কোনো সমস্যা হয় না। পাখি শিকার করতে পারেনি, শুধু মাছ নিয়ে বাড়ির পথে রওনা হয়। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝিঝি পোকার শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ করে ভেসে আসে মাছ পচা দুর্গন্ধ। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল যে মাছ পচা দুর্গন্ধটা ঠিক হাতে ধরে থাকা ঝুলি থেকেই আসছে। কর্মর করে চিবিয়ে খাচ্ছে মাছ। দুর্গন্ধটা আরো তীব্র হচ্ছে। একটা শব্দ এমন যে কেউ মাছগুলো খাচ্ছে। শরীরটা ঘেমে হিম হয়ে আসে। চারপাশটা অন্ধকার, চোখটাও অন্ধ হয়ে যাচ্ছে। শীতল হয়ে আসছে দেহ। হঠাৎ আনিস বলে ওঠে, কাকা, আজ হয়তো আর আমরা বাড়ি ফিরতে পারবো না। জবাবে কাকা বলে উঠল, যাই কিছু হোক পেছনের দিকে তাকিও না,
কিন্তু গন্ধটা এত তীব্র হতে থাকে মনে হচ্ছিল যে দুইজনই যেন বমি করে ফেলবে। আর কোনো কিছু না ভেবে হাতে থাকা ঝুড়ি ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে তারা দৌড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উচ্চ স্বরে একটা কটকা হাসি দিয়ে বলে যে আজকের মতন তারা প্রাণে বেঁচে গেল। তারপর থেকে আনিস ও তার কাকা পাখি শিকার এবং মাছ ধরা ছেড়ে দেয়। এই ছিল ঘটনা। আমার বন্ধু রাশিদুল এবং আকাশের কাছে আরও অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করব, ওয়ালাইকুম সালাম, আপনাকে আগে সালামের উত্তরটা দিয়ে দিলাম। আশা করব যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 216তম এপিসোডে। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। পাটগ্রাম থেকে জানাচ্ছি আবারও আমি আসিফ। এবারের ঘটনা আমার এক মামাকে নিয়ে। মামার সম্বন্ধে কিছু না জানিয়ে পারছি না। আমার মামার নাম W.A. মাসুদুজ্জামান ফারুক, পাটগ্রাম উপজেলার সাবেক স্বনামধন্য ফুটবল গোলরক্ষক, যিনি তার দলকে গোল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন করেছিলেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় তার চমৎকার ক্রীড়া শিল্পের জন্য সুখ্যাতি রয়েছে। এগুলো আজ থেকে 35 থেকে 40 বছর আগের কথা খুব সম্ভবত। গোল্ড কাপ অর্জনের পরে ঢাকার আরামবাগ ক্রীড়াচক্র থেকে ডাক পেয়েছিল, কিন্তু যে কারণে খেলার উদ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে নাই তা গোপন রাখছি। আরামবাগ ক্রীড়াচক্রের সাবেক দেশ বরেণ্য গোলরক্ষক আপেল মাহমুদ স্যার যদি শুনছেন কথাগুলো বা ওনার পরিবার বা পরিচিত কেউ, তাহলে সেক্ষেত্রে আমার এই ঘটনা সার্থকতা পাবে। পাটগ্রামের ফারুক নাম মনে না থাকতে পারে আপেল মাহমুদ স্যার কিংবা আরামবাগ ক্রীড়াচক্রের কাছে, কিন্তু মামা মনের ভেতরে আফসোস চাপা রেখে ওনার এবং ওনার দলের গল্প এখনো কণ্ঠে আনেন গর্ব করে। এবার মূল ঘটনা। মামা সম্ভবত 5 বা 6 পড়ছিলেন। বিদ্যালয়ে বন্ধের সুবাদে বেড়াতে গিয়েছিলেন ওনার খালার বাড়িতে, হাতিবান্ধা উপজেলার কেতকিবাড়ি গ্রাম। ওনার খালু অনেক ধনী মানুষ ছিলেন, নাম একরামুল হক সরকার। সে সময়ে পার্শ্ববর্তী এক জায়গায় দই খাওয়াতে যাত্রাপালা আয়োজন করতেন, কিন্তু নিজের বাড়ির মানুষ সেখানে যাক পছন্দ করতেন না। যদিও যাত্রাপালার মতোই হতো, এখনকার মতো নোংরামি হতো না। মামার খালাতো এক ভাইয়ের নাম আমজাদ। বাড়ির মানুষের যাত্রাপালা যাওয়া নিষেধ ছিল, জন্য মামা ওনার খালাতো ভাই আমজাদের সাথে রাতে গোপনে বেরিয়ে পড়েছিলেন। হাঁটতে হয় বেশ কিছুক্ষণ। হাতিবান্ধা উপজেলার সেই কেতকিবাড়ি, নওশাদ ইউনিয়ন এবং সেই দই খাওয়া জায়গায় মোটামুটি অনেক সনাতন ধর্মাবলম্বী থাকত, শুধু সে সময়ে হিসেব অনুযায়ী, বা এখনও আছে মনে হয়। যাওয়ার পথে অনেক ছোট বড় পুকুর, ডোবা, নালা, অনেক সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক শ্মশান জায়গায় জায়গায়। তখনও শীতকাল ভালোভাবে আসেনি। হালকা শীত, জ্যোৎস্না রাত, গভীর রাত বলা চলে গ্রামের হিসেবে। আনুমানিক 12টা। হাঁটছিল দুইজনে। একটু পর মরা পোড়ার শব্দ কানে আসছিল, পাওয়া যাচ্ছিল মরা পোড়ার গন্ধ। ছোট ছোট ব্রিজ পার হয়, এমনই এক ব্রিজ যেটায় ওঠা আর নামার অংশ বেশ ঢালু। সেই ব্রিজের ওপর দিয়ে দূর থেকে দেখতে পেয়েছিল আমজাদ মামা এক লোককে, ধবধবে সাদা কাপড় পরিহিত, খুবই উজ্জ্বল। সেই লোককে দেখেছিল বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় ব্রিজের ওপর থেকে। এমন দেখে আমজাদ মামা ফারুক মামাকে দাঁড়াতে বলেছিল, কারণ জিজ্ঞাসা করাতে দেখিয়েছিল সেই লোকটাকে। তারা বুঝতে পেরেছিল যে সেটা অশরীরী। আমজাদ মামার ধূমপান করার অভ্যাস, তাই
প্যাকেট থেকে 50 পয়সা দামের প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে একটা সিগারেট জ্বালিয়ে সামনের দিকে ফারুক মামাকে সাথে নিয়ে এগোচ্ছিল। এভাবে যখন সেই অশরীরী পার হয়ে কিছু দূর গিয়েছিল, তারপর পেছন থেকে শুনতে পেয়েছিল সেই অশরীরী অর্থাৎ দুষ্টু জিনের কথাগুলো মনে হচ্ছিল দুইজন মিলে বললে যেমন শোনায়, অর্থাৎ ডাবল ভয়েস আর বিদঘুটে রকমের। ওনারা শুনতে পেয়েছিল জিন বলছে, আজ তোদের ভাগ্য ভালো। এরপর কোনো সমস্যা ছাড়া ওনারা উপস্থিত হয়েছিল যাত্রাপালায়। কিন্তু অন্যদিন যাত্রাপালা থেকে ফেরার পথে ঘটেছিল অন্য সমস্যা। সেই জিনের ভয় মনের ভেতর প্রভাব ফেলেছিল। সেটার কিঞ্চিত ভয় নিয়ে ফেরার পথে একটা বাঁশ ঝাড়ের সামনে আসাতে দেখতে পেয়েছিল হঠাৎ করে একটা বাঁশ পড়ে যায় তাদের সামনে এবং মাটির সাথে ছুঁই ছুঁই হয়ে শুয়ে থাকে সেই বাঁশ। এমন দেখে তাদের ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। আমজাদ মামা চিন্তা করেছিল, যদি বাঁশের ওপর দিয়ে পার হয়ে যেতে হয় তাহলে আমাদের ওপরে তুলে ছুঁড়ে দিতে পারে দূরে, অথবা যদি বাঁশ ভাসিয়ে তল দিয়ে যায় তাহলে চাপা খেয়ে মরতে হতে পারে। তাই ফারুক মামাকে সেগুলো বলে বাধা দিয়েছিল। তখন দুইজনে বুদ্ধি করে নিয়েছিল একটা, ওনারা পথের অন্যদিকে খেতে নেমেছিল। পানি ছিল জন্য কাপড় গুটিয়ে পানিতে নেমে হেঁটে ক্ষেতের ওপর দিয়ে পথে উঠেছিল, অর্থাৎ বাঁশঝাড়ের ওপারে। আর তখনই বাঁশটা আপনা থেকে উপরে উঠেছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল স্বাভাবিক অবস্থায়। এরপর অন্ধকার কাটার আগে বাড়িতে ফিরে শুয়ে পড়েছিল দুই মামা। ওখানে থাকা অবস্থায় সেই দুই মামা আমার আম্মা ও আমাদের আরও ভাই বোন মিলে রাতে কোথায় যেন যাচ্ছিল এবং কোথাও থেকে হয়তো আসছিল, ঠিক নিশ্চিত না। যাই হোক, সম্ভবত বাঁশঝাড়ের পাশে হবে। সেখানে একটা প্রায় খারাপ হয়ে যাওয়া ব্রিজের কাছে ঘটনা। ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা অংশ খেতে নেমে হেঁটে আবার ব্রিজের ওপারে গিয়ে রাস্তায় উঠতে হয়। তাই ওনারা কিছু অংশ খেতে নেমেছিল, পানি ছিল সে অংশে। ওনারা নামার সাথে সাথেই দেখতে পেয়েছিল এক দৈত্যাকার আকৃতির কিছু একটা উপস্থিত সেখানে। অবশ্যই জিন ছাড়া কিছু হবে না। দেখতে পেয়েছিল যতটুকু অংশ ওনারা পার হচ্ছিল ততটুকু অংশের এক পারে সেই দানবাকৃতি এক পা, আর অন্য পারে সেই দানবাকৃতির অন্য পা। এভাবে দাঁড়িয়ে আর পরনে ওই আগের জিনের মতো ধবধবে সাদা কাপড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল তাকে। বেশ ভয়ঙ্কর এবং কিম্ভূত কিমাকার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। পানিতে ভয়ঙ্কর রকমের দাপাদাপি শুরু করেছিল সেই অতি প্রাকৃত অবয়বটা। মাঝে মাঝে পানিতে এদিক ওদিক ছুটাছুটি করছিল। কি ভয়ঙ্কর আর গা হিম করা পরিস্থিতি। সবাই দলে ছিল বিধায় ক্ষতি ছাড়াই পরিস্থিতি মোকাবেলা করেছিল। ওনাদের মধ্যে একজন খুব গালাগালি করা শুরু করে দিয়েছিল এবং সেখানে সেই ভয়ঙ্কর জিনের অবয়বে তারা কিছু একটা করে ভয় দেখিয়েছিল, যার জন্য খুব অল্প সময় পরে অত্যাচার করে গায়েব হয়ে যায়। পরে ওনারা পানি থেকে উঠে ব্রিজের ওপারে অর্থাৎ রাস্তার ওপরে উঠেছিল। ফারুক মামা যেদিন ফিরবে, ওনার খালু বাড়ি থেকে সেদিন সন্ধ্যা বা রাত আনুমানিক 7টা বা 7:30 রাতের খাওয়া দাওয়া শেষ করে গ্রামের পথে উঠে এসেছিল রেল স্টেশনের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। সেই সময় সেখানে গ্রামের বাড়িগুলো কম ছিল, তাই আলো দেখতে পাওয়া গিয়েছিল কম। যেখানে বাড়ি সেখানে ঘনবসতি বা 8-10টা করে বাড়ি, আর যেখানে নাই সেখানে শুধু ক্ষেত আর ক্ষেত ধুধু দেখায়। নিঃশব্দে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আসার পথে ওনার সামনে বিশাল আকারের একটা বিড়াল চলে এসেছিল। কালো কুচকুচে এক বিড়াল, চোখ মারাত্মক রকমের জলজল করছিল। মামা ব্যাপারটা স্বাভাবিক মনে করেছিল, তাড়িয়ে দেয়াতে বাঁশঝাড়ের আড়ালে চলে গিয়েছিল বিড়ালটি। এরপর আবার হাঁটছিল, কিন্তু আবার সামনে চলে এসেছিল সেই ভয়ানক কালো বিড়ালটা। এসে অনবরত ম্যাও ম্যাও আওয়াজ করে চিৎকার করছিল। এরপর মামা আবার দাঁড়িয়ে গিয়েছিল আর বিড়ালটা অন্ধকারে মিশে গিয়েছিল। মামা আবার হাঁটা শুরু করে। এরপর কিছুক্ষণ যেতে আবার সেই বিড়াল সামনে এসে অদ্ভুতভাবে চিৎকার করে কাঁদছিল। মামা এবার ব্যাপারটিকে স্বাভাবিক মনে না করে পকেট থেকে 50 পয়সার প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে আগুন জ্বালাতে শুরু করেন। সেই বিড়াল আবার দূরে সরে যায়। মামা কোনো নেশা করে না, কিন্তু এমন আশঙ্কায় পকেটে রেখে দিয়েছিল দেশলাইয়ের প্যাকেট। যাই হোক, সেই বিড়াল যে একটা দুষ্টু জিন তা বুঝে গিয়েছিল মামা। কিছুক্ষণ পর বিড়াল আবার আসা শুরু করেছিল এবং নানা রকম উত্তক্ত করছিল, ভয় দেখাচ্ছিল মামাকে। আর মামা বারবার আগুন জ্বালিয়ে নিজেকে বড় রকমের বিপদ থেকে এড়িয়ে রাখছিল। একবার যখন মামা বলেছিল সেই ভয়ঙ্কর বৃহৎ কালো বিড়ালকে, আমার কাছে কিছু নাই, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজে যেতে দেন,
তারপর আর বিড়ালটা অর্থাৎ সেই দুষ্টু জিন সামনে আসেনি। কিন্তু তারপরও ফারুক মামা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে রেল স্টেশন পর্যন্ত এসেছিল। এরপর রাতের ট্রেনে করে ফিরে এসেছিল পাটগ্রামে। এই ছিল ঘটনা। এছাড়াও মামার জীবনে আরও ঘটনা আছে, যদি পারি অবশ্যই সেসব ঘটনা নিয়ে হাজির হব। তবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ঘটনা নিয়ে আমাকে সামনে পাবেন আশা করছি। সবার সুস্থতা ও সঠিক জীবন কামনা করি। ভূত.com দীর্ঘ পথ পাড়ি দিক, এটাই আশা করি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসিফ। আশা করছি আসিফের ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? কথাটা জিজ্ঞেস করলাম না, জানি আপনাকে জিজ্ঞাসা করলে একটা উত্তর বরাবরের মতো পাবো, সেটা হলো আপনি ভালো আছেন, সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত FM 2013 সাল থেকে শুনে আসছি। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আপনাকে ঘটনা পাঠাবো বলে অনেক দিন নিজের মনকে স্থির করে রেখেছি। আমি SSC পরীক্ষার্থী হওয়ার কারণে সেরকমভাবে ঘটনা পাঠানোর সুযোগ হয়নি। তাই পরীক্ষা শেষ করে প্র্যাকটিক্যাল বাকি, এখনো প্রচুর অবসর রয়েছে। এজন্য ভাবলাম একটা স্টোরি শেয়ার করা যাক। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার স্টোরিটা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার নাম মেহেদি হাসান, আমার বাস বগুড়ায়। আমি এখন যেখানে থাকি আমার বাসা মেইন রোড একেবারেই পাশাপাশি। আমার বাসার সামনে দিয়ে বগুড়া রংপুর মহাসড়ক চলে গিয়েছে। তো আমার বাসার সামনে দিয়ে যে মহাসড়কটি গিয়েছে তাকে নিয়ে আজকের ঘটনা। তো ঘটনাটি আমার সাথে ঘটে বেশ কিছুদিন আগে। আমি SSC পরীক্ষার্থী হওয়ার কারণে আমাকে অনেক রাত জেগে পড়াশোনা করতে হতো। এমনই একদিনের ঘটনা। রাত তখন 2:30 বাজে। আমার মনে হলো অনেক রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, এখন বই খাতা বন্ধ করে পড়ার টেবিলটা থেকে উঠি। হালকা কফি বানানোর উদ্দেশ্যে রান্নাঘরের দিকে রওনা দিলাম। তো রান্নাঘর থেকে সরাসরি মেইন রোড দেখা যায়। আবার আমাদের বাসার সামনে যে রোডটি গিয়েছে তার কাজ চলছে। রাস্তা দুই পাশে প্রশস্ত করার উদ্দেশ্যে এক পাশে নতুন রাস্তা হচ্ছে, অপর পাশে পুরাতন রাস্তা ব্যবহার করা হচ্ছে। এমনি বেশিরভাগ জায়গায় আগের পুরাতন রোড ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার বাসার একটু দূর থেকে ব্যবহার করা শুরু হয়েছে। কাজের পুরাতন রোড দিয়ে ঢাকাগামী যানবাহন যাচ্ছে এবং নতুন রোডে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো যাচ্ছে। আমি যাদের লক্ষ্য করলাম যে একটি লাল শাড়ি পরিহিত মেয়ে এবং সাথে 3টি বয়স্ক মহিলা সাদা শাড়ি পরা, তারা রাস্তার বিপরীত দিকে হাঁটছে। হঠাৎ তাদের মধ্যে লাল শাড়ি পরিহিত মেয়েটি বিপরীত পাশে আসা এক ট্রাকের সামনে দৌড় দেয়। আমি দেখে আল্লাহ, এই মেয়েটি কি করলো বলে চিৎকার করে উঠি। সাথে সাথে ট্রাকের গতি কমে যায়। আর মেইন রোড তো সবসময় আলো থাকে, যেহেতু এটা একমাত্র রাস্তা ঢাকা রংপুর মহাসড়কের। আমি সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এত রাতে আমার আব্বু আম্মুকে ডাকবো সেটা পারছিলাম না। 2:30 বাজে, 3টার কাছাকাছি প্রায়। আমি দেখলাম ড্রাইভারটা মাথা বের করে দেখছে পিছনে কিছু হলো কি না। দেখে সে তার মতো গাড়ি চালিয়ে চলে গেল। সেখানে একটু থামলো না, সে আরও গতি বাড়িয়ে চালাতে লাগলো এবং চলেই গেল চোখের নিমিষে। সেই মুহূর্তে রাস্তাটা স্তব্ধ হয়ে গেল। চারপাশ থেকে গাড়ি আসা কেমন যেন বন্ধ হয়ে গেল। রাস্তা কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেল। এই যেন আমার চেনা পরিচিত রাস্তা নয়, কোনো এক অচেনা জায়গার রাস্তা। অন্ধকার হওয়ার কথাই না, কারণ সব সময় সেখানে গাড়ি চলাচল করে। অবিরাম গাড়ির হেডলাইটের আলোয় রাস্তাটা সবসময় আলোকিত থাকে। আমি নিজেকে স্থির করলাম এবং সাহায্য করার জন্য নিচে নামলাম। আমার ঘর থেকে ফোন আর মেইন গেট থেকে চাবি নিয়ে যেই বাসার গেট খুলতে গেলাম, তখনই দেখি আমার বাবা ঘুম থেকে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমি বাবা মাকে বললাম নিচে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, একটা ট্রাক এসে চাপা দিয়েছে, আমি তাকে সাহায্য করার জন্য যাচ্ছি। আমার মা বলল, দাঁড়া, আগে জানালা থেকে বিষয়টা দেখি, তারপরে যাস। আমি আগে নিজের চোখে দেখব। এত রাতে কেনই বা মা চাইবে যে তার সন্তান ঘর থেকে বের হয়ে যাক। পরে আমার মা জানালা দিয়ে দেখলেন এবং তিনি দেখলেন যে ওইখানে কেউ নেই। আমি আমার মাকে বললাম, মা, এখন কোনো মজা করা বা বাধা দেওয়ার সময় না, তুমি আমাকে ছেড়ে দাও, সাহায্য করতে হবে। আমার মা রাগান্বিত কণ্ঠে বললেন, এই দিকে এসে দেখে যা। আমার বাবা বলল যে, ওকে এত রাগ দেখাচ্ছ কেন? আমার বাবা বলল, বাবা, তুমি ঠিক দেখেছো তো? আমি বললাম, হ্যাঁ। তবে জানালার দিকে এগিয়ে গিয়ে দেখি, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এতক্ষণ ধরে কি দেখলাম, ওই জায়গায় কেউ নেই। আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তাহলে আমি এতক্ষণ ধরে কি দেখলাম, তার পুরোটাই কি ইলিউশন?
পরে আমার মা বলল, যা গিয়ে ঘুমিয়ে পড়, সকালে তোর পরীক্ষা। এটা আমার লাস্ট পরীক্ষা ছিল, উচ্চতর গণিত পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। আসার পরে আমি নিচে চায়ের দোকানে গেলাম। সেখানে যাওয়ার পরে একটা পরিচিত ভাইয়ের সাথে দেখা হলো। আমি ভাইকে রাতের সব ঘটনা খুলে বললাম। ভাই আমাকে বলল, তুমি ভুল দেখেছো, তুমি বেশি রাত জাগার ফলে এমনটা হয়েছে। সবাই একই কথা বলার পর আমি মনে মনে ভেবেছি, হ্যাঁ তাই তো। তারপরে ভায়া চলে গেল। আমি বসে চা খাচ্ছি, এমন সময় একজন বৃদ্ধ লোক আসলো। তিনি অবশ্য আমার কাছে অনেকটা পরিচিত। তিনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন। রাস্তায় যাকে পেত দাঁড় করিয়ে অনেক কথা বলতো, তাই অনেকে তাকে পাগল বলে ডাকত। তিনি আবার আমাকে পছন্দ করতেন এবং তাকে আমি অনেক সময় দিতাম, তার সাথে গল্প করতাম। তাকে আমি রাতের ঘটনা বললাম। তিনি যখন লাল শাড়ির কথা শুনলেন তখন তিনি বললেন, তার সাথে আরও 3 জন শাড়ি পরা মহিলা ছিল। আমি বললাম, আপনি কেমন করে জানলেন? সে আমাকে বলল, তাহলে শোনো, এটা ঠিক 2000 সালের ঘটনা। তখন একটি মেয়ে তার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসে। রাস্তা পার হওয়ার সময় ঠিক ওই জায়গায় ট্রাকের নিচে পড়ে মারা যায়। তিনি হাত দিয়ে দেখিয়ে বললেন, ওই জায়গায়। আমার কলিজাটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ঠিক এইখানে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। তারপর থেকে অনেক দুর্ঘটনা ঘটতে শুরু করে। কেউ পারাপারের সময়, কেউ মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে যেত। তারপর তার জ্ঞান ফিরে সে বলতো, আমি লাল শাড়ি পরা একটা মেয়ে দেখেছি, আর কিছু মনে নেই। এরপর ওইখানে পরপর 2টি বড় দুর্ঘটনা ঘটে। তারপর হুজুর এনে জায়গাটি দেখানো হয়। হুজুর কিছু দোয়া দুরুদ পড়ে, তারপর বলে একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। তখন সেখানে 2টি জিন ছিল। তারা খুবই খারাপ জিন। বারবার তারা একই ঘটনা করতে থাকে এবং মানুষকে সেই 2000 সালের ঘটনা মনে করিয়ে দেয়। তারপর হুজুর সেই জিন দুটোকে হাজির করান এবং তারপর তাদেরকে যেতে বলেন, কিন্তু তারা কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। হুজুর ভয় দেখান। তারপর তারা একটি ছাগল মোরগ চায়, কিন্তু হুজুর তাদের 2টি মোরগ দিতে চান। পরে তারা রাজি হয়। তারা নির্দিষ্ট স্থানে এগুলো রেখে আসতে বলে। তাদের কথা মতো তাই করা হয়। এরপর দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। সব শেষে আমি এদেরকে দেখলাম 14 বছর পর। কেউ এর মাঝখানে দেখেনি। লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? শেষ না, আর একটু ধৈর্য রাখেন। তারপর আমি সেই হুজুরকে অনেক খোঁজ করার পর খুঁজে পেলাম। তাকে ঘটনা খুলে বললাম আমার সাথে কি হয়েছিল। তিনি বললেন, এমন তো হওয়ার কথা নয়, তারা তো অনেকদিন আগে চলে গেছে। তারপর হুজুর আমাকে বলল, তুমি কালকে এশার নামাজের পরে এসো। আমি গেলাম। আমি যাওয়ার পরে তিনি আমাকে বললেন, বাবা বসো। তারপরে আমাকে একটা রুমে ডাকলেন। দেখলাম সেখানে একটি আসন বানানো আছে। আমাকে সেখানে বসতে বললেন। সাথে তার একজন ছাত্র ছিল, তিনি আমাকে তার সাথে দোয়া পড়তে বলল। আমিও সাথে সাথে দোয়া পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে জিন হাজির হলো ছাত্রের মাঝে। হুজুর জিজ্ঞেস করলো, তুমি কে? জিনটি বলল, মনে আছে অনেক আগে দেখা হয়েছিল? হুজুর বলল, চিনতে পারছি। তা তুই এখানে কেন শয়তান? তোর না যাওয়ার কথা, তুই যাসনি কেন এখনো? বলে, আমি আর যাব না। তো কি করবি? হুজুর জিজ্ঞেস করলো। সে বলল, এখানে থাকবো, আমি আর আমার সাথী সহ। হুজুর অনেক আয়াত পড়েন, তারপর পানি পড়া ছিটিয়ে দেন ছাত্রের গায়ে এবং সে সেই সময় হঠাৎ করেই বলে ওঠে, আমি চলে যাব। তখন হুজুর বলেন, প্রমাণ দিয়ে যাবে। সে বলল, আমি গাছের বড় একটা ডাল ভেঙে যাব। তারপর সেই হুজুর সেই জিনকে যাওয়ার অনুমতি দেয় এবং তার ছাত্র জ্ঞান হারায় এবং গাছের একটা ডাল ভেঙে যায়। এরপর হুজুর আমাকে বলল, বাবা তুমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনা ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্যি। যদি ভালো লাগে লিসেনারদের পড়ে শোনাবেন। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে।